সফলতার পথটা অতটাও সহজ নয়। যদি সফলতার পথটা সহজই হতো তাহলে আজ প্রত্যেকটা মানুষই সফল হতো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো আবারও সেই নতুন একটা দিন, কিন্তু নতুন দিন হলেও সংসারের কাজকর্ম কিন্তু একই। প্রত্যেকটা দিন হয়তো আলাদা থাকে, তবে সেই প্রত্যেক দিনের সংসারের কাজগুলো কিন্তু একই রকমই থাকে। তবুও সেই সংসারের কাজগুলো কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী কত যত্ন সহকারে, কত ভালোবেসেই না করে থাকি, তাই না? তো আমিও কিন্তু তার ব্যতিক্রম কিছু নয়। তো সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে সবথেকে প্রথমে ঘর দালান পাট ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি। তো সকালবেলা থেকে 2-3 বার আমার ঝাড়ু দেওয়া হয়েই যায়। তারপরে চলে এসেছি সোজা নাস্তা রেডি করতে, হাজব্যান্ডও কাজে বেরিয়ে যাবেন সেই জন্য। তো এখানে ডিম সিদ্ধ আর সেই সাথে বাটার ব্রেড দিয়ে দিলাম, আর সাথে চা তো থাকবেই। তো এটা দিয়েই সকালের নাস্তাটা আমি, হাজব্যান্ড, মেয়ে 3জনেই করে নিই। তো ও এখন আমাদের সঙ্গেই উঠে পড়ে। আসলে ওর অভ্যেসটাও ঠিক আমারই মতোই হয়েছে, কেন জানি না। লাইটের আলো কিন্তু একদমই আমার যেমন সহ্য হয় না, চোখের মধ্যে পড়লেই ঘুম ভেঙে যায়, ও কিন্তু তেমনই হয়েছে। আর আমাদের যেহেতু ঘরেই খাওয়া দাওয়া, তাই ঘরের লাইট না জ্বালিয়ে তো খাওয়া দাওয়া করতে পারবো না। আর লাইট জ্বালানোর সাথে সাথেই ও কিন্তু উঠে পড়ে। তো এখন যেহেতু একটু বড় হয়ে গিয়েছে, তাই উঠলেও তেমন একটা সমস্যা হয় না, ওর মতো খেলাধুলা করতে থাকে, যদি একটু খাইয়ে দাইয়ে দিই আর কি। তো উঠে যাওয়ার সাথে সাথে ওকেও ফ্রেশ করে খাইয়ে দাইয়ে দিয়েছি, আর আমিও খাওয়া দাওয়া সেরে নিয়েছি, হাজব্যান্ডও কাজে বেরিয়ে গেছেন। তো বিছানার চাদরটা তো চেঞ্জ করেছিলাম ঈদের পর, তবে পর্দাটা কেন জানি না আমার খুলতে ইচ্ছেই করছিল না। আসলে সাদা জিনিসের প্রতি এত পরিমাণে আমার ভালোবাসার টান, কেন জানি না। যখন বিয়ের আগে কালো জিনিস আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগতো, আর এখন ইদানিং যেটা হয়েছে সাদা এবং হলুদের প্রতি আমার এত পরিমাণে টান হয়েছে, কেন জানি না। মনে হয় ঘরের প্রত্যেকটা জিনিস যেন সাদা হয়, এটাই আমার মনে হয়। হ্যাঁ, তো কী আর করবো, পর্দাটা ফাইনালি খুলে দিলাম। তো কাচাকুচি তো করতে হবে, কতদিনই বা লাগিয়ে রাখবো। ঈদ হয়েছে তো বেশ কয়েকদিনই কেটে গিয়েছে। তো বিছানার চাদরটা 2 বার কাচা হয়ে গিয়েছে, তবে পর্দাগুলো কাচা হয়নি। তো আজকের পর্দা খোলার পাশাপাশি একটু পোঁচাপুচিও সেরে নিচ্ছি। যদিও ঘরের প্রত্যেকটা ফার্নিচার 2-3 দিন অন্তরই ক্লিন করা হয়, তবে এই সমস্ত জানলা, তারপরে হচ্ছে দরজা, এগুলো তো আর রোজ ভিজে কাপড় দিয়ে পুঁছতে পারি না, বা দেখা যায় কি এগুলো কলেন দিয়ে পুঁছা যায় না। তো এগুলো একটু ভিজে কাপড় দিয়েই পুঁছতে হয়। শুকনো কাপড় দিয়ে পুঁছলে তেমন একটা মনে হয় না যে পরিষ্কার হয়েছে। তো সেই জন্য পর্দাটা যেহেতু খুলে ফেলেছি, তো ভাবলাম একেবারে হাতে নাতে একটু ভিজে কাপড় দিয়ে সবটা পুঁছে ফেলি। তো এটা দেখা যায় কি সপ্তাহে বা 10-12 দিন পর হয়তো ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করে থাকি। কলেন দিয়ে পালংটা তো মাঝে মধ্যেই ক্লিন করে থাকি, তবে পানি খুব একটা বেশি লাগানো যায় না, কাঠের প্লাইউড তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আর কি। তো শুকনো কাপড় দিয়ে বা হালকা কলিং কাপড়ের মধ্যে নিয়ে একদম শুকনো আধ ভেজা করে মুছতে পারি, তবে এরকম ভেজাভাবে কখনোই তেমন একটা মুছি না, খুব কম, মানে হয়তো 15-22 দিন মধ্যে হয়তো একবার করে মুছে থাকি, তাও হয় না, হয়তো মাসে একবার ভিজে কাপড় দিয়ে পুছি। আর কলিনের আধ ভেজা কাপড় দিয়ে হয়তো যখন ঘরের ফার্নিচারগুলো 2-4 দিন পর ক্লিন করে থাকি তখনই করে নিই। তো এখানে কিন্তু আমি ভাবলাম যে যেহেতু বিছানার চাদরও সব কিছু তুলে দিয়েছি, তাহলে এক কাজ করি, পালং সমস্ত কিছু একটু ক্লিন করে নিই, যেগুলো ভিজে কাপড় দিয়ে পোঁছা যাবে আর কি। তবে শোকেস আর আলমারি এগুলো তো ভিজে কাপড় দিয়ে একদমই পোঁছা যায় না, কারণ ওগুলো টিনের বা হতে পারে জং লেগে যাবে, সেই জন্য। তো ওগুলো কলেন দিয়ে আধ ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করে থাকি। তো এখানে এই জানলার পর্দাটাও খুলে নিচ্ছি। আর এই যে তোমরা কাপড়টা দেখতে পাচ্ছ জানলার মধ্যে, এটা দেখে আবার তোমরা কেউ খারাপ কমেন্ট করো না। আসলে ছোট বাচ্চা থাকলে হয় কি, মনে হয় ছোট বাচ্চাটাকে কিভাবে বুঝিয়ে আমরা একটু কাজ করতে পারি, ওকে কি কাজে ব্যস্ত রেখে আমরা কাজ করতে পারি, এটাই আমার সবসময় মাথার মধ্যে ঘোরে। আর আমি জানি আমার ছাড়া আমার আরও দিদি বোনেদের মাথার মধ্যেও এটা থাকে, যাদের স্পেশালি ছোট বাচ্চা রয়েছে, যে বাচ্চাটাকে কি দিলে একটু ব্যস্ত থাকবে আর সেই ফাঁকে আমরা একটু কাজ
করে নিতে পারবো। তো ওই যে তোমরা শাড়িটা জানলার মধ্যে দেখেছো, ওটা অ্যাকচুয়ালি দোলনা করে দিয়েছিলাম। এই যে আলমারির যে হ্যান্ডেলটা রয়েছে, যেটা দিয়ে আমরা খোলা করি হাতাটা, সে তার মধ্যে ওই জানলার সঙ্গে একটা শাড়ি আমি বেঁধে দিয়েছি। দিলে কি হয় বলো তো, ও বেশ কিছুক্ষণ এই দোলনার মধ্যে শুয়ে খেলা করে, বা হয়তো দোলনার মধ্যে শুয়ে শুয়ে একটু দোলনা করতে থাকে, তো দোল করে আর কি। আর সেই ফাঁকেই আমি অনেকটা কাজ এগিয়ে নিতে পারি। স্পেশালি এটা সন্ধ্যেবেলা আমার সুবিধাটা হয়, যখন আমি চুড়িদার সেলাই করি, সেলাইয়ের বা কাটিংয়ের কাজটা করি, তখন কি হয়, ওকে না দোলনার মধ্যে দিয়ে দিই, তাহলে অনেকটা দোলা চড়তে থাকে আর আমি আমার কাজটা করে ফেলতে পারি। না হলে কাটিংয়ের সময় আর অনেকটা বেশি বিরক্ত করে, আর কাটিংয়ের সময় তো ঠান্ডা মাথায় কাটিংটা করতে হয়, আর সেই সাথে কিন্তু কাপড় এদিক ওদিক একেবারে নড়াচড়া করলে অসুবিধা হয়, তো সেই সময়টা বিশেষ করে আমি ওকে দোলনায় দিয়ে দিই। তো তার জন্যই আর কি শাড়িটা লাগানো। তবে সবসময় খাটিয়ে রাখি না, খাটিয়ে রাখলেও দেখতে বাজে লাগে, তাই যখন ওকে মানে ও জেদ করে দোলনাটা চড়ার জন্য, তখন হয়তো লাগিয়ে দিই, তারপরে আবার তুলে দিই। তারপর গাড়িটাও আর পেরে দিয়েছি, গাড়িটা নিয়েও বেশ কিছুক্ষণ খেলাধুলো করতে থাকে, আর সেই ফাঁকেও আমি কাজ কিছু সেরে ফেলতে পারি। তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে মেয়ে আমার কতটা কথা বলছে, তোমরা কথা বলা শুনতে চাও। তো আমায়রার কথা বলা নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদি ভাই ওর কথা বলা একটু শোনাও, ও কি কথা বলতে পারে, ওর বয়স কত হলো। তো এই নিয়ে তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো, তো ভাবলাম যে ঠিক আছে তোমাদের কমেন্টের রিপ্লাইটা ফাইনালি দিয়েই দিই। তো সব থেকে প্রথম কথা, ওর বয়স হচ্ছে এই জানুয়ারি মাসে তো সেকেন্ড বার্থডে হলো, অর্থাৎ 2 বছর ওর পূর্ণ হয়ে গিয়েছে। আর এখন এই যে 2 মাস 3 মাস মতো চলছে, 2 বছর 3 মাস বলতে পারো। এই যে ফেব্রুয়ারি মার্চ আর এপ্রিল, তো 3 মাস চলছে। আর সেই সাথে কিন্তু হচ্ছে গিয়ে ওর কথা বলাটা একটু হয়তো দেরি হচ্ছে। ওর প্রত্যেকটা জিনিসই খুব ফাস্ট হয়ে গিয়েছিল, সব কিছুই খুব তাড়াতাড়ি শিখে গিয়েছে, বাট এই যে কথা বলাটাও ওর একটু দেরি হচ্ছে কেন জানি না। তবে একদম যে কথা বলতে পারে না, একটাও কিছু বলতে পারে না এমনটা কিন্তু নয়। ও কথা বলছে হচ্ছে মা বলে, পাপা বলে, তারপরে হচ্ছে গিয়ে পোপো, পাপা, মানে অনেকেই টুকটাক কথা বলে, তবে একদম স্পষ্টভাবে অনেক বড় বড় কথাবার্তাগুলো এখনও তেমন একটা বলতে পারে না। তো অনেক কথাই মোটামুটি বলে, ওই যে টিকটিক বলে, ভুম বলে, দোল দোল বলে, তো এই সমস্ত কথাগুলো বলে। তো এরপরের ব্লগে চেষ্টা করব তোমাদের সঙ্গে ওর কিছু দুষ্টামি আর সেই সাথে ওর কিছু কথা যেগুলো মোটামুটি বলে সেগুলো শেয়ার করতে। আসলে নর্মালি কি হয় বলো তো, বাচ্চারা না ওদের মন মর্জি, ওদের যখন ভালো লাগে তখন কথাটা বলে। আর হয়তো ক্যামেরাটা অন করলাম, সেই সময় আর একটাও কিছু বলবে না, চুপ করে তাকিয়ে থাকবে, দুষ্টুমি করবে। সেই জন্য ক্যামেরার মধ্যে না শেয়ার করা যায় না, আমাকে তাহলে লুকিয়ে ভিডিওটা করতে হবে। তো চেষ্টা করব লুকিয়ে তোমাদের জন্য একটা ভিডিও করতে, যখন একদম ও যাতে না বুঝতে পারে যে আমি ক্যামেরা করছি, তাহলেও কিছুই বলবে না, খালি মানে হাসতে থাকবে। তো সেই হিসেবে একটা ব্লগ আমি নেব তোমাদের জন্য। তো এখানে ঘরের সমস্ত কিছু ক্লিন করার সাথে সাথে আমি একেবারে ঘর ঝাড়ু দিয়ে পোছাপুছিটাও সেরে নিচ্ছি। আর সেই সাথে কিন্তু আরেকটা জিনিসের কাজের ফাঁকে আমি করে ফেলেছি, যেটা অফ ক্যামেরাতে, সেটা হচ্ছে যখনই আমি বিছানার চাদর এবং পর্দাটা তুলে আমি বালতিতে করে পানি আনতে গিয়েছিলাম জানলাটা পোছার জন্য, সেই সময়তেই কিন্তু আমি সব কিছু ভিজিয়ে দিয়েছিলাম। সমস্ত কাপড় যেগুলো তুলেছি কাচবো বলে, সেই সব আমি ভিজিয়ে দিয়েছিলাম, কারণ আমি কাপড় ম্যাক্সিমাম আধা ঘন্টার থেকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে কাচতেই পছন্দ করে থাকি, সেই জন্য। আর এতে করে কিন্তু কাপড় অনেক বেশি ঘষাঘষি করতে লাগে না। তো যতক্ষণে জামা কাপড়গুলো ভেজানো ছিল আমি কিন্তু ঘর, বারান্দা, রান্নাঘর সবই কিন্তু মুছে নিয়েছি। তো ঘর, বারান্দা সব কিছু মুছে নেবার পর একেবারে জামা কাপড় কেচে চলে এলাম ছাদে। তো ও কিছুতেই নিচে থাকবে না, ও একেবারে আমার সাথে সাথেই ওপরে চলে আসছিল, তাই ভাবলাম ওকে সাথে নিয়েই চলে আসি। কালকে যেহেতু হালকা বৃষ্টি হয়েছিল সন্ধ্যের পর, তো সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা মতোই আছে ওয়েদারটা, তো সেই কারণে ভাবলাম ছাদে আসলেও কোনো সমস্যা নেই। সকাল থেকে তেমন একটা গরমটা থাকে না, গরমটা বাড়ে বেলা 10টার পর থেকে, তো সেই জন্য ভাবলাম কোনো সমস্যা নেই, ও আসতে চাইছে যেখানে আসুক, মুরগিরাও রয়েছে, একটু হাঁটাচলা দৌড়োদৌড়ি খেলাধুলাটা করতে পারবে।
সত্যি কথা বলতে এই যে পর্দা, সেই সাথে এই যে পর্দাটা আমি নিজে হাতে বানিয়েছিলাম, সমস্ত পর্দার মধ্যে না মার দেওয়া ছিল। তো সেই ধোয়ার পরে কাপড়গুলো এত পরিমাণে সফট হয়ে গিয়েছে, মানে মনে হবে এক হাতের মুঠোই করলে যেন চলে আসবে। তো ব্লু কালারের যে পর্দাটা, সেটা তো রেগুলার বেসিসে আমি লাগানোর জন্য আর কি করেছিলাম। তো সাদাটা এখন তার লাগাবোই না, সাদাটা তোলা থাকবে। তবে ভাবলাম যে তুলে রাখবো, পাশাপাশি সময় পেলে অবশ্যই এটাকে আমি মার দিয়ে রেখে দেবো, তাহলে একটা নতুনের মতো ভাব থাকবে, একদম মরমরে হয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে। আর ব্লু কালারটা যেহেতু সবসময় পেতে মানে রেখে দেবো টাঙিয়ে, মানে পর্দাতে, সেজন্য ওটাতে মার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে সমস্ত কিছু কাচাকুচি করার পর এখন মেলে দিচ্ছি, দিয়ে চলে যাব ঘরে। নিচে এসে চলে গিয়েছিলাম মেয়ের স্কুলের ভাত আনতে, আর সেই সাথে আসার পথে নিয়ে এসেছি মাছ। তো মাছটা কিন্তু খুব কমই খাওয়া হয়, খুব একটা বেশি মাছ খাই না, কারণ আমিও মাছ খুব একটা খেতে ভালোবাসি না, খুব কমই মাছটা খাওয়া হয়। তো মাছের পাশাপাশি মাছের ডিমটাও যেহেতু সবসময়ের জন্য থাকে না, তাই মাছের ডিমটাও না আমি নিয়ে চলে এসেছি। যেহেতু পেয়েছি, সবসময় থাকে না, ভাবলাম রয়েছে নিয়ে নিই। মাছের ডিমটা আবার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে, সেজন্য ওর জন্যই মাছের ডিমটা নিয়েছি অল্প করে, আর সেই সাথে মাছ নিয়েছি। তো এখানে মাছটা রান্না করব হচ্ছে গিয়ে ওই যে কি বলে, ঝিঙে দিয়ে। আমি না সবজি মাঝে মধ্যে নাম ভুলে যাই, চিচিংয়ের সঙ্গে ঝিঙেটা গুলিয়ে ফেলি, তো চিচিংয়েটাকে ঝিঙে বলে ফেলি, আবার ঝিঙেটাকে মাঝে মধ্যে চিচিঙ্গাও বলে ফেলি। তো এই দুটো জিনিস আমার প্রচুর কনফিউজ হয়ে যায় যে কোনটা কী। তো ওটা ঝিঙে, হ্যাঁ আমারই ভুল হচ্ছে, ওটা ঝিঙে। তো ঝিঙে দিয়ে আজকের এই মাছের ঝোল করব, কারণ বেশ কয়েকদিন হয়ে যাচ্ছিলো ঝিঙে খুঁজছিলাম, বাট যখনই মাঠে যাই শেষ হয়ে যায়, দেরি করে যাওয়া হয় তো ততক্ষণে শেষ হয়ে যায়, 10টা নাগাদ করে যাই। তো আজকের তাড়াতাড়ি গিয়েছিলাম, তো সেই জন্য পেয়ে গিয়েছি। তো ঝিঙে দিয়ে আজকের মাছ টমেটো আলুর ঝোল করব। আর সেই সাথে কিন্তু কালকের বিকেলবেলায় মেয়ে যখন ঘুমিয়ে পড়েছিল, তখন ওর ঘুমের ফাঁকে আমি ঘরের সামনে থেকে কচি কচি বনমা শাক তুলেছি। আসলে যখন বৃষ্টি হয়, গরমের সময় তো তেমন একটা পাওয়া যায় না, পোকা লেগে যায়, তবে বৃষ্টি হলে দেখবে খুব সুন্দর কচি কচি শাক বেরোয়। তো কদিন আগে বৃষ্টি হয়েছিল, আবার কালকেও বৃষ্টি হয়েছে, ফলে এত কচি কচি শাকগুলো ছিল, দেখা মাত্রই আমার ভীষণ লোভ হয়েছিল। তো কালকে বিকেল নাগাদই অল্প করেই তুলেছিলাম, জানেন বেশি বেকার করলে ভালো লাগবে না। শাক জিনিসটা দেখবে যদি আমরা বেশি পরিমাণে রান্না করি বা যে বেশি পরিমাণে ভাজি, তাহলে একদমই মজা লাগে না। অল্প একটুখানি রান্না করবে, দেখবে এত টেস্ট লাগবে, সেই অল্প একটুখানি খেলেই যেন মন প্রাণ সব ভরে যায়। তো আমি অল্প করেই তুলেছিলাম ভাজি করার জন্য। সেই সাথে আরও নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, টমেটো একদমই শেষ হয়ে গিয়েছিল, নিয়ে সেই জন্য তো এবারে কিন্তু মাছটা ভেজে নিচ্ছি, মাছ ভেজে তুলে নেবার পর যেটুকু তেল থাকবে আমি ডিম ভাজবো। আসলে মাছের ডিমের মধ্যে তুমি যত পরিমাণে তেল দিয়ে থাকো না কেন, শেষ পর্যায়ে এসে দেখবে মাছের ডিমগুলো সব তেলই অ্যাবজর্ব করে নিয়েছে। সেই জন্য আমি আগে মাছটা ভেজে তুলে নেব, তারপর যেটুকু তেল থাকবে যদি প্রয়োজন হয় আরেকটু দেবো, দিয়ে মাছের ডিমটা লাস্টে আমি ভেজে নেব। ততক্ষণে মাছ ভাজা হচ্ছে, ততক্ষণ আমি এখানে লঙ্কাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি। আসলে একটা কাজ করতে করতে আরেকটা কাজ করলে দেখা যায় কি অনেকটা সময় কিন্তু আমরা বাঁচিয়ে ফেলতে পারি, আর সেই সাথে সময়ের মধ্যে না প্রত্যেকটা কাজ দেখবে কমপ্লিট হয়ে যায়। আর যদি মনে করি একটা কাজ শেষ করে তারপর আরেকটা কাজ করব, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লেগে যায়। আমি সেই জন্য চেষ্টা করি যে একটা কাজ করতে করতে আরেকটা করে নিতে, তবে সেটা সময় সাপেক্ষ ধরে। এই যেমন ধরো মাছটা ভাজতে না অনেক পরিমাণে সময় লাগবে, তো সেই সময়টা তো বসে থাকা যায় না। তো মাছটা একদম লো ফ্লেমে করে ভাজতে থাকবো, আর সেই সাথে এদিকে বাকি কিছু কাজ সেরে নেব। একদিকে ভাত আর একদিকে মাছটা ভাজছি, তো ভাতও হয়ে যাবে, একদিকে চিচিঙে না দেখেছো আবার আমি গুলিয়ে ফেললাম ঝিঙে। তো একদিকে ঝিঙে তরকারিটাও বসিয়ে দিতে পারবো, আর একদিকে শাকটাও ভেজে নেব, তাহলে একেবারে তাড়াতাড়ি রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে।
তো যেই কথাটা প্রত্যেক ব্লগের মধ্যে না বললেই নয়, আমার যেই দিদি বোনেরা চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোক বা বাইরের জগতেই হোক না কেন, যারা আজ সফল ব্যক্তি বা সফল মানুষ, তাদের প্রত্যেকের সফলতার পেছনেও কিন্তু একটা ব্যর্থতার গল্প রয়েছে। তো তুমি যদি সফল না হতে পারো তাহলে তো তোমার ব্যর্থতার গল্প কিন্তু কেউই শুনবে না। তো এটাই বাস্তব। আর সফল হতে গেলে অবশ্যই সফলতার কোনো শর্টকাট থাকবে না। আর সেই সফলতা কিন্তু খুব তাড়াতাড়ি আসবেও না। একটা মানুষ কিন্তু সফলতা তখনই অর্জন করতে পারে যখন তার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ধৈর্য আর সেই সাথে পরিশ্রম করার মতো ক্ষমতা। তো প্রত্যেকটা সফল ব্যক্তি কিন্তু অনেক বেশি পরিশ্রমী একজন মানুষ, যারা আমরা যাদেরকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখে কত সহজে বলে দিই যে এরা কত সহজে জাস্ট একটা ব্লগ ভিডিও বানায় আর পয়সা ইনকাম করে, কিন্তু তার এই যে টাকা ইনকাম করার পেছনে যে কতটা পরিমাণে কষ্ট পরিশ্রম থাকে সেটা আমরা কখনোই কেউ বুঝতে চাই না। তো আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গিয়ে যে টাকা ইনকাম করা অতটাও সহজ নয়, সেটা ইউটিউব প্ল্যাটফর্মে হোক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেই হোক না কেন বা এটা বাইরের জগৎ থেকেই হোক না কেন। তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও যারা ইউটিউব হোক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট থেকে টাকা ইনকাম করে, রোজগার করে, তাদের প্রত্যেকের পেছনে কিন্তু অনেক কঠোর পরিশ্রম থাকে। এই যেমন ধরো যারা রিল শ্যুট করে তারা তো সহজে রিলটা বানাচ্ছে না, সেই রিল শ্যুট করার জন্য কিন্তু তাদের অনেক পরিশ্রম লাগে। যারা ড্রেস চেঞ্জ করা, মেকআপ চেঞ্জ করা, ঘর দরের যাই করে থাকুক না কেন সেটার পেছনে সময় দিতে হয়। সবথেকে বড় কথা, সময়টা তো দিতেই হয়। তার পাশাপাশি কিন্তু অনেক বেশি কষ্ট, পরিশ্রম, বুদ্ধি খাটাতে হয়, যার কারণে আজ হয়তো সে সফল। তাই আমি বলবো যে যারা ইউটিউব প্ল্যাটফর্মে নতুন আসতে চাইছো তারা অবশ্যই ধৈর্য নিয়ে আসবে, আর সেই সাথে কিন্তু অবশ্যই কন্টেন্টটাকে ভালো করতে হবে। আমার ইউটিউব প্ল্যাটফর্মটাও কিন্তু এতটা সহজ ছিল না। আজ আমি 4 বছর ধরে কঠোর পরিশ্রম করেও তেমন একটা সফলতা অর্জন করতে পারিনি। তবে যতটুকু আসতে পেরেছি বা আগের থেকে যতটুকুই আমার ভিউজ বেড়েছে আমি তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। আমি জানি আল্লাহ পাক একদিন না একদিন ঠিকই আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দেবে বা আমার স্বপ্নটা পূরণ করবে। আমার স্বপ্ন হচ্ছে এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে সিলভার প্লে বাটনটা অর্জন করা। এটা আমার একটা স্বপ্ন। সেই সাথে গোল্ডেন প্লে বাটনটা তো অনেক দূরের ব্যাপার। আমি সিলভার প্লে বাটনের জন্যই অনেক বেশি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি যে আল্লাহ পাক কবে সেই দিনটা দেবে যে আমি আমার একটা দেওয়ালে একটা সিলভার প্লে বাটন টাঙিয়ে রাখতে পারবো। আমি জানি এটা প্রত্যেক ইউটিউবারই স্বপ্ন থাকে, যারা নতুন বা যারা এখনও 1 লাখ করতে পারোনি তাদেরই জন্য এটা স্বপ্ন। তো আমিও তার ব্যতিক্রম নয়। আমারও একটা স্বপ্ন রয়েছে যে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হবে আর আমার দেওয়ালে থাকবে আমার একটা সিলভার প্লে বাটন, যার মধ্যে আমার নাম লেখা থাকবে বা আমার চ্যানেলের নাম লেখা থাকবে। তো অনেক বকবক করে ফেললাম, একটু ব্লগে আসি। তো এখানে কিন্তু সন্ধেবেলা চলে এসেছি, এখন ঠিক সন্ধে 5টা থেকে 5:30টার মতো বাজে। তো সমস্ত কিছু কাচাকুচি করে ধোয়াধুয়ি তো হয়েই গেছে। তো এখন সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, জায়গা মতো রেখে দেবো। আর পর্দা দুটো লাগিয়ে দিলাম। তো সত্যি কথা বলতে পর্দা লাগানোর পর ঘরের লুকটাই অন্যরকম এসে যায় দেখবে। আর পর্দা ছাড়া কিন্তু ঘর একেবারে কেমন একটা লাগে। পর্দার বিছানার চাদর যদি তুমি ঠিকঠাক মতো রাখতে পারো, গুছিয়ে বা একদম সুন্দর একটা লাগাতে পারো, তাহলে তোমার ঘর এমনিতেই সুন্দর হয়ে যাবে। তো পর্দা আর কিন্তু বিছানার চাদর অনেকটা পরিমাণে বুঝিয়ে দেয় যে তোমার রুচিটা কেমন। তো আমি কিন্তু সেটাই ডিজার্ভ করি যে আমার পর্দা আর আমার চাদরটা যেন সুন্দর থাকে ঘরের, তাহলে কিন্তু ঘরের লুকটা এমনিতেই সুন্দর এসে যায়। আর সেই সাথে কিন্তু ঘরটা একদম চকচকে তকতকে লাগে। তো এখানে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। বিছানার চাদর যেহেতু অলরেডি পেতে দিয়েছি, তো এগুলো আমি গুছিয়ে রেখে দেবো জায়গা মতো যেখানে গোছানো থাকে। আর এই গোছানো দিয়েই আজকের ব্লগটাও শেষ করব। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর সেই সাথে একটা লাইক করতে ভুলবে না, কারণ তোমাদের এই একটা লাইকের কমেন্টের মাধ্যমে কিন্তু আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের কাছেই পৌঁছে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ।
আসসালামু আলাইকুম।